আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি। এমন সময় এলাকার এক বড় ভাই আমাকে ডেকে বললেন, "কী রে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস।" সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র বল শক্তি নেই, তাই কারো সাথে তর্ক করতে গেলাম না। মুচকি হেসে বললাম, "আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আর একজনকে বিয়ে করে সুখে থাকবো।" কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির। অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছাগুলোও আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলে প্রায় 1002 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব। খুব খুশি মনেই ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আজ মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। মা বাবা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না, তাহলে আজ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গিয়েছিল, তাই ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে, এখনো ঘুমিয়ে আছে। তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, "মিথিলা, অনেক ঘুমিয়েছো তো, এখন ওঠো।" মিথিলা চোখ বন্ধ রেখেই বলল, "কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্রই শুয়ে পড়লাম। তুমি রাতে খেয়ে নিও।" খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে। আগে পরে কখনোই এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সংযত করে বললাম, "দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও।" মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, "দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন? তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়।" মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চোচো করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে। যে মেয়ে 9 বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না, সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার মাথায় কী সব উল্টো পাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো করা, মাটি দিয়ে তৈরি আর কি। এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুইজন। সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে, আর বই কিনতে হবে বলে 3000 টাকার দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কাছে কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে 1000 টাকা দিবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টে বেজে গিয়েছিল। সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করেছিল। আমি বাড়িতে আসলেই আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, "আমি আর পড়বো না, তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে এরপর থেকে। আমার খুব ভয় হয় তোমাকে হারানোর।
অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়েছে বুঝতেই পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশি ভাবছি। এটাও তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ। না জেনে এইভাবে ওকে দোষ দেওয়া একদম উচিত হচ্ছে না আমার। 9 বছরের ভালোবাসা 9 মিনিটে যাচাই করা কি উচিত? চাকরি পাওয়ার পর থেকেই মিথিলার ভিতর পরিবর্তন লক্ষ্য করলাম। এখন ও আমার সাথে খুব একটা কথা বলে না। বাড়িতে ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমি নিজে থেকে কথা না বললে খুব একটা কথা বলে না। চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। আগে মিথিলার স্মার্টফোন ছিল না। চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে নিয়েছে। বাড়িতে থাকলে সারা দিন ফোন নিয়ে পড়ে থাকে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসে। কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম সাজটা আমার জন্য নয়। এই তো সেদিন আমি সবেমাত্র বাড়ি ফিরেছি। মিথিলা সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢোকার আগে থেকেই ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি ঘরে ঢোকার সাথে সাথে ও সব সাজ নষ্ট করে দিচ্ছে। মানে মুখের মেকআপ তুলে ফেলছে। আমি ওর এমন কাজ দেখে ওকে বললাম, আমার জন্য সাজলে আর আমাকেই দেখতে দিচ্ছ না? রাগ করে আসো নাকি আমার উপর? মিথিলা হেসে জবাবে বলেছিল, কি যে বলো না তুমি। আমি তোমাকে দেখাতে সাজতে যাব কেন? আমি তো ছবি তুলবো বলে সেজেছি। মিথিলার এসব অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতেও পারছিলাম না। কার কাছে অভিযোগ করব আমি, যে নিজেই আমাকে দিন দিন অবহেলা করছে? তার কাছে? হয়তো মিথিলা ভুলে গেছে আমি কতটা ভালোবাসি তাকে, বা আমাকে ভুলে যেতে চাইছে। আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী, একজন রিক্সাওয়ালা, এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে। কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে? জীবনের সব থেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিতে গিয়েছিলাম। মিথিলা রিক্সা থেকে নামতেই একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরলো। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে, এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলবো এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেশি ভাড়ার দরকার? আমি কিছু না বলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাঙ্গা গলায় বললাম, আমি ভাড়া? কথা শেষ হওয়ার আগে মিথিলা আমার হাতে 100 টাকার নোট গুজে দিয়ে বলল, যাও তো এখান থেকে। তারপর ওই লোকটার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, অফিসে অনেক কাজ পড়ে আছে। লোকটাও মিথিলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার তখন মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমার মিথিলা এমন করতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো রকম ভাবে বাড়িতে ফিরে এলাম। রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, তাই বাড়িতেই চলে এলাম। জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গিয়েছে। তবুও আমি মিথিলার থেকে উত্তর চাই। এতটা ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে। ওর কি একটুও বুক কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে? হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম মিথিলা নীল শাড়ি পরে খোপায় গোলাপ ফুল আর বেলি ফুলের মালা জড়িয়ে অপরাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখি আমার ঘৃণা হতে লাগলো। ভালো করে লক্ষ্য করলাম এটা আমার আনা সেই নীল শাড়িটা। মিথিলা ভাঙ্গা গলায় বলল, রাতে আমার খুব মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি তো জানো ঘুমালে আমি কি বলি আমার কিছু মনে থাকে না। তুমি আমাকে একটু জোর করে ডেকে তুলতে পারলে না? জানো, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার সব পছন্দই দারুণ সুন্দর। মিথিলার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি বুঝতে পারছি না। মিথিলাকে কিছু না বলে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরলাম। চোখে মুখে পানি দিলে হয়তো মস্তিষ্কটা কিছুটা পরিষ্কার হবে। চোখে মুখে পানি দিয়ে ঘরে ফেরার সময় পাশের এক কাকি আমাকে ডেকে বললেন, কিরে আকাশ, তোর বউ কাল সরকারি চাকরি যোগদান করলো, আর তুই আমাদের মিষ্টি মুখও না করিয়ে পারলি কি করে বলতো? আমি কাকির কথার প্রত্যুত্তরে শুধু হাসলাম। মিথিলা চাকরি পেয়েছে অনেক দিন আগে, আর এখন কিসের মিষ্টি খাওয়াবো? চারদিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এখন সবেমাত্র সকাল হয়েছে। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? কাকির কথাই ঠিক, মিথিলা কালকেই চাকরিতে জয়েন করেছে। তারপর বাড়িতে গিয়ে তারিখ দেখে বুঝতে পারলাম
মিথিলা কালকেই জয়েন করেছে। রাতের বেলা মিথিলার সাথে কথা বলে বারান্দায় চলে গিয়েছিলাম, তারপর রাতে এসব স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ, মিথিলা এখনো আমারই আছে। তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম? হয়তো এসব নিয়ে অনেক চিন্তা করেছি, তাই পুকুরঘাটে যাওয়ার আগে মিথিলার বলা কথাগুলো মনে করতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবকিছু অস্পষ্ট মনে করতে পারছি না। হয়তো তখনও স্বপ্নের ভিতর ছিলাম। রোয়াকে ঝুলিয়ে রাখা গামছাটা নিয়ে হাত মুখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করলাম। মিথিলা আমার কাছে দৌড়ে এলো, তারপর প্রশ্ন করলো, আমাকে দেখে বলো না, আমার সুন্দর লাগছে? একদম নীল আকাশের মতো। আমি নির্জীব কণ্ঠে বললাম, আমাকে দেখানোর কি আছে? মিথিলা হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। এত সময় হাসিতে ভরে থাকা মুখটা কালো মেঘে ঢেকে গেছে। আমি কী সব বলছি ওকে? আসলে স্বপ্নটা কিছুতেই ভুলতে পারছি না। শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি মিথিলাও পরিবর্তন হয়ে যাবে? আচ্ছা, আমার মাথাটা হয়তো খারাপ হয়ে গিয়েছে। কবে কি হবে না হবে এসব ভেবে আমি কেন বর্তমানকে খারাপ করছি? মিথিলা ঘুম পড়লে কি বলে, মানে ঘুমের ঘরে কি কথা বলে তা ওর মনে থাকে না। এটা আমি বিগত 9 বছর ধরে দেখে আসছি। এই ব্যাপারটা নিয়ে রাগ করা হয়তো অনুচিত হবে। আমি কিছু বলতে যাব, তার আগে মিথিলা মুচকি হেসে বলল, তাহলে কাকে দেখাবো? জানতে পারি কি? তুমি আমার স্বামী। আমাকে এইভাবে দেখার অধিকার শুধু তোমারই আছে। শুধু শুধু রেগে যাচ্ছেন কেন শুনি? আমি মুচকি হেসে বললাম, রাগ করব কেন? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে। কাল দুপুরে বা রাতে খাওয়া হয়নি তো, তাই এখন আর থাকতে পারছি না। মিথিলা আমার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল, আমিও কাল রাতে খেতে পারিনি তোমার জন্য। কথা না বাড়িয়ে চলো এখন, আমাদের বড্ড ক্ষুধা লেগেছে। আমি হেসে বললাম, আমাদের? তুমি না খেয়েছিলে নাকি কালকে? মিথিলা আমার কথায় চরম বিরক্ত হলো। তারপর বিরক্ত গলায় বলে উঠল, তুমি কি আমাকে নতুন দেখছো নাকি যে এইভাবে কথা বলছো? আমি তোমাকে ছাড়া কোনোদিন রাতে ভাত খেয়েছি? আগে পরে দেখছেন নাকি আপনি? মিথিলা রেগে গেলে আপনি, তুমি, তুই সব মিশিয়ে কথা বলে। আসলে মিথিলা প্রথম থেকেই এমন, ঘুমালে অনেক উল্টো পাল্টা বলে, তারপর ঘুম ভাঙলে সরি বলে বা মাপ চেয়ে নেয়। কালকের ব্যবহার আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ আমাকে বাইরের লোকেরা ওর বিরুদ্ধে নানান কথা বলেছে। ব্যাপারটা এমন যে সবাই মিলে কেরোসিন লাঠি সব জোগাড় করে দিয়েছে, আর মিথিলার কথা সেখানে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠির মতো কাজ করেছে। যাই হোক, সব কিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। মিথিলাকে সামান্য কিছু কথা আর একটা দুঃস্বপ্নের জন্য ভুল বোঝা মোটেও উচিত হবে না। আমিও ওকে 1-2 দিন না, 9-9টা বছর ধরে দেখছি। মেয়েটা সত্যি অনেক ভালোবাসে আমাকে। দুইজনে মিলে সকালের খাবার খেতে বসলাম। খাওয়ার সময় আমি বলে উঠলাম, আচ্ছা, তুমি এত আদর করে আমাকে খেতে ডেকে আনলে, যে খাবারে কি বিষ মিশিয়ে দিয়েছো নাকি? মিথিলা আমার কথার তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, কেউ কি তার সুখের পৃথিবী নিজের হাতে নষ্ট করতে চায়? আমি মুচকি হেসে বললাম, মানুষ কিন্তু নিজের হাতেই তার সুখের পৃথিবী নষ্ট করে, যখন সে সাফল্য নামের হাতিয়ারের দেখা পায়। এই হাতিয়ার দিয়েই পুরনো পৃথিবী নষ্ট করে নতুন পৃথিবী গড়তে চায়। মিথিলা আমার কথায় প্রচণ্ড রেগে গেল। তারপর কর্কশ গলায় প্রশ্ন করলো, তোমার কি সমস্যা? সেই সকাল থেকে তুমি অদ্ভুত ব্যবহার করছো। গতকাল সকালেও তো ঠিক ছিলে। কি হয়েছে কি তোমার? আমি শান্ত গলায় বললাম, এখন তুমি আর আমি একরকম নেই। গতকালকের আগেও তুমি ছিলে একজন রিক্সাওয়ালার বউ, আর এখন তুমি একজন বিসিএস ক্যাডার। আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। মিথিলা মুচকি হেসে বলল, জানো তো, মানুষ তার নিজের মনের বিষে যতটা মরে, অন্য কিছুতে এতটা মরে না। তুমি খুব ভালো করেই জানো আমি কেন এত দূর পড়াশোনা করেছি, কেন আমি বিসিএস ক্যাডার হয়েছি। তবুও তুমি এসব কথা বলছো। আমি আগের মিথিলা আছি কিনা জানি না, তবে তুমি আর আমার আকাশ নেই। এই আকাশকে বড্ড অচেনা লাগছে আমার। মিথিলা কথাগুলো বলে খাবারের প্লেটের ভিতর পানি দিয়ে রেখে উঠে চলে গেল। কিন্তু আমি কি করলাম এমন, তাই বুঝলাম না। আমার কথায় কি অনেক বেশি কষ্ট পেল নাকি? কি যে হয়েছে আমার কে জানে। আসলে আমার আর মিথিলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে। সমাজে প্রচলিত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের দেওয়াল, যেখানে মিথিলা উঁচু শ্রেণীর লোকদের মাঝে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, আর আমি নিচু শ্রেণীর একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার, এ যেন সকলের কাছে সোনার পাথর বাটির মতোই অসম্ভব।
আচ্ছা, এই উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদে আমার আর মিথিলার সম্পর্কটা হারিয়ে যাবে না তো? এসব কথা না হয় পরে চিন্তা করব। এখন দেখি মিথিলা কি করছে। ঘরে গিয়ে দেখলাম মিথিলা বালিশে মুখ গুজে শুয়ে আছে। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি ও কাঁদছে। আমি ওর পাশে বসলাম। তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, ভুল হয়ে গেছে আমার। 9 বছরের ভালোবাসার স্ত্রীর চোখে কি কোনো পুরুষ পানি দেখতে পারে? কেউ পারে কিনা জানি না, তবে আমি পারি না। সারা দুনিয়ায় মিথিলা ছাড়া আমার আপন বলতে কেউ নেই আমার। আমার সুখ দুঃখ সব কিছুই ওকে ঘিরে। আমার স্পর্শ পেয়ে মিথিলা উঠে বসলো। চোখে মুখে তখনও পানি লেপ্টে আছে। আমি ওর চোখের পানি মুছিয়ে দেব বলে ডান হাতটা ওর দিকে বাড়াতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কি জানো না আকাশ, তোমার সাথে কি করে বিয়ে হয়েছে আমার? বিনা কারণে কতটা অপমানিত হয়েছিলাম আমরা দুইজন। সকলে খুব আক্ষেপ করে বলেছিল যে আমি নাকি তাদের পরিবারের মতো নই। তাদের পরিবারের সবাই বিসিএস ক্যাডার, আর আমি রিক্সাওয়ালার সাথে প্রেম করেছি। রিক্সাওয়ালার বউ কি আর বিসিএস ক্যাডার হতে পারে? সেদিন বিয়ের পর তুমিই তো প্রতিজ্ঞা করেছিলে তোমার বউকে তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেখাবে। তাহলে আজ কেন এই ক্যাডারশিপের নাম করে আমার সাথে আমার স্বামীর দূরত্ব সৃষ্টি করেছো? আমি ওর কথার কোনো জবাব দিতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠল সেই 9 বছর আগেকার কথা। সেদিন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আমি ঘরে বসে ভাবছি আজ আর রিক্সা নিয়ে বের হব না। কিন্তু ঘরে কোনো খাবারও ছিল না। মা বাপ মরা ছেলে নিজে রোজগার না করলে এক দানা খাবারও পেটে পড়তো না। হঠাৎ করে আমার বন্ধু সজীব দৌড়ে এসে বলল, ভাই, একটা বিপদে, সাহায্য করতে পারবি? আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আবহাওয়ার এই অবস্থায় কেউ হাসপাতালে যেতে চাইছে না। তুই একটু সাহায্য কর, আমি তোর পায়ে ধরি। মা হারা সন্তান ছিলাম। মায়ের টান খুব ভালো করেই বুঝতাম। তাই সেদিন ওদের নিয়ে হাসপাতালে যাই। ফিরে আসার পথে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত, আর সেই সাথে বৃষ্টি। রিক্সা নিয়ে এগোনোর কোনো উপায় নেই বলে একটা দোকানের পাশে রিক্সা দাঁড় করিয়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে যাই। সেখানে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল 17 বছরের কিশোরী মিথিলা। কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার মন মানসিকতা না থাকলেও সে বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। তাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করত, তবে ইচ্ছেটাকে মনের মাঝে কবর দিয়ে রেখেছিলাম। মিথিলার পরনে ছিল কালো বোরকা হিজাব। মুখটা কোনো রকম দেখা যাচ্ছিল। সম্পূর্ণ শরীর ঢাকা থাকলেও যে মেয়েদের এত সুন্দর দেখায়, মিথিলাকে না দেখলে জানতেই পারতাম না। মনের মাঝে নানান ইচ্ছে উকি দিতে লাগলো। তবুও এসব ব্যাপারে পাত্তা না দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। মিথিলাও কোনো প্রকার কথা বলেনি আমার সাথে। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে। এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে। অন্যদিকে ক্ষুধাও লেগেছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি। এমন অবস্থায় বাড়িতে ফিরলে 3 দিন আর বিছানা থেকে ওঠা লাগবে না। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে। মিথিলা আর আমি দুইজন দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। কোনো প্রকার কোনো কথা বলিনি আমরা। হঠাৎ তাকিয়ে দেখলাম মিথিলা কাঁপছে। ভয়ে নাকি শীতে ঠিক বলতে পারবো না। আমি ওকে প্রশ্ন করে বসলাম, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মিথিলা ভয়ার্ত গলায় জবাব দিল, আসলে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু বৃষ্টি কমছে না। আমি কি করে বাড়ি যাব তাই বুঝতে পারছি না। মেয়েদের প্রতি ছেলেদের অশেষ দরদ থাকে, আমারও ছিল না এমনটা নয়। আমি হিরো হিরো ভাব দেখিয়ে বললাম, ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেব, তবে বৃষ্টি একটু কমলে। কিন্তু আপনি এখানে আটকে গেলেন কি করে? আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন বৃষ্টি শুরু হলো। ভেবেছিলাম একটু পরেই বৃষ্টি কমে যাবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো বৃষ্টি কমছে না। আমি একা বাড়ি যাব কি করে এখন? আমার অনেক ভয় করে। সকলে হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য। কথাগুলো বলেই কান্না শুরু করলো। এই মেয়েরা কথায় কথায় কাঁদতে পারে। যাই হোক, সেদিন হিরোর পাঠ নিতে গিয়ে মিথিলাকে রিকশায় করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। ও বাড়ি অনেকটা দূরে ছিল বলে আমাদের যেতে সন্ধ্যা পার হয়ে যায়। ভেবেছিলাম মেয়েকে সুস্থ পেয়ে ওর বাড়ির লোকেরা আমাকে যত্ন করে খাইয়ে দেবে, কিন্তু না। মিথিলা বাড়ির সামনে রিক্সা থেকে নেমে অতি আবেগপ্রবণ হয়ে আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ। আমিও খুশি মনে ওর হাত থেকে চকলেটটা নিতে গেলাম, কিন্তু তার আগে মিথিলার গালে কেউ প্রচণ্ড জোরে চড় মারল।
এত জোরে চর মেরেছে যে মিথিলা মাটিতে পড়ে গেল। তারপর কয়েকজন লোক মিলে আমার শার্টের কলার ধরে রিক্সা থেকে নামাতে নামাতে বলল, ছোট লোক, তোর এত সাহস, আমার বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস, তোরে আজ খুন করে ফেলবো। এরপর কোথা থেকে একজন লোক এসে সাক্ষ্য দিল যে আমাদের নাকি কী সব করতে দেখেছে। মিথিলার ডাকে বাস্তবে ফিরে আসলাম। মিথিলা চিৎকার করে বলছে, কি হলো, কি এত চিন্তা করছো তুমি? আমি শান্ত গলায় বললাম, কিছু চিন্তা করছি না, আসলে ভাবছিলাম কি করে বিয়ে হয়েছিল আমাদের। তুমি আজ অফিসে যাবে না? মিথিলা রাগী গলায় বলল, আজ শুক্রবার, বাংলাদেশের কোনো অফিস আজ খোলা থাকে না। আকাশ মুচকি হাসলো, তারপর বলল, আসলে রোজই তো রিক্সা নিয়ে বের হতে হয়, তাই বুঝতে পারি না কোন দিন ছুটি। তুমি তো সরকারি কর্মকর্তা, তুমিই ভালো জানবে। মিথিলা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু চোখের পানি মুছে বলল, জানো তো আকাশ, কেউ যদি নিজের মনের ভিতর বিষ ঢুকিয়ে রাখে তাহলে তার কাছে পুরো পৃথিবী বিষাক্ত মনে হয়। তুমি আমাকে বারবার সরকারি কর্মকর্তা বলে কি বোঝাতে চেষ্টা করছো? দয়া করে একটু পরিষ্কার করে বলবে? আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু মনে করতে চাই না রে পাগলি, এই সমাজটাই এমনই রে। রিক্সা চালকের বউ বিসিএস ক্যাডার হতে পারে না, আর পারলেও তারা মেনে নিতে চায় না। এরা সমাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছে। যাই হোক, চলো আজ তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তুমি চাকরি পেলে মা বাবাকে মিষ্টি মুখ করাবে না? মিথিলা দৃঢ় কণ্ঠে বলল, যারা নিজের মেয়ের উপর ভরসা করতে পারে না, অন্য লোকের কথায় একটা অচেনা ছেলের সাথে বিয়ে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়, তারা কি আদৌ বাবা মা হতে পারে? আমি মিথিলার কাঁধে হাত রেখে বললাম, যা হয়েছে ভুলে যাও, চলো দেখা করে আসি। হ্যাঁ, দেখা করতে নিশ্চয়ই যাব। তাদেরও দেখা দরকার আমিও বিসিএস পরীক্ষায় পাশ করতে পারি। পড়াশোনা বাদ দিয়ে আমি কোনো প্রেম করে বেড়াচ্ছিলাম না। সেদিন শুধুমাত্র বিপদে পড়েই রাত করে বাড়িতে ফিরেছিলাম। আমি আর কিছুই বললাম না। এখনো হয়তো অভিমান কমেনি ওর, আর কমবেই বা কি করে। সারাদিন পর বাড়িতে ফিরলে যদি মা বাবা কোথায় কেমন অবস্থায় ছিল জানতে না আসে, চরিত্রের উপর আঙ্গুল তোলে, অন্য লোকের কথায় একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে যে কারোরই রাগ থাকবে। সেদিন রাতে মিথিলা হাত জোর করে ওর বাবার কাছে বলেছিল, আব্বু, বিশ্বাস করো, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে শুধু উনি বাড়িতে পৌঁছে দিয়েছেন, আর কিছু নয়। ওর আব্বু কিছু বলার আগেই ওর এক চাচাতো ভাই বলে উঠল, কাকা, এই বেয়াদব মেয়ের কথা আপনি বিশ্বাস করবেন না। আমি নিজে ওর স্কুল শেষে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মিথিলা বলল ওর নাকি কোন বন্ধু ওর সাথে দেখা করতে হবে। আমি ভেবেছিলাম মেয়ে হয়তো, কিন্তু এ তো একদম রিক্সাওয়ালা। ওর চাচাতো ভাইয়ের কথা শেষ হতেই ওর চাচা বলে উঠল, ভাই, তোর মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দে। এসব করে বেড়ালে এলাকায় আমাদের কোনো মান সম্মান থাকবে না। মিথিলা ওর আব্বুর পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করো, এই ছেলেকে আমি চিনি না। আমাকে তোমরা বিয়ে দিয়ে দিও না, আমি অনেক পড়াশোনা করতে চাই। কিন্তু সেদিন ওর কোনো আকুতি মিনতি ওর বাবা শোনে না, বরং ওর মা বলে, তোর মতো মেয়েকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেললে ভালো করতাম। আমিও হাজারবার ওদের বোঝানোর চেষ্টা করি যে আমি মিথিলাকে চিনি না, কিন্তু কে শোনে কার কথা। সেদিন রাতে কাজী ডেকে মিথিলার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। একা নিজে ঠিকমতো খেতে পারতাম না, তার উপর আরেকজনের দায়িত্ব। নিজের উপরই রাগ হচ্ছিল, কেন যে মরতে ওই দোকানে দাঁড়াতে গেলাম। আল্লাহ, আমাকে উদ্ধার করো। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওর চাচাতো ভাই মিথিলাকে ডেকে বলল, তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ মিথিলা, আর কখনো তুই আমার পিছনে লাগতে আসবি না। পড়াশোনায় একটু ভালো বলে তোর পা মাটিতে পড়তো না, এখন হলি তো রিক্সাওয়ালার বউ। রিক্সাওয়ালার বউ নাকি বিসিএস ক্যাডার হবে। হা হা হা। ছোট থেকে আমি অপমান খুব একটা সহ্য করতে পারতাম না। কেউ আমাকে খোঁচা দিয়ে কোনো কথা বললে তার জবাব দিয়ে দিতাম মুখের উপর। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ওর ভাইকে উদ্দেশ্য করে বললাম, দেখে নেবেন, এই রিক্সাওয়ালার বউই একদিন বিসিএস ক্যাডার হবে। আমি আকাশ, আপনাকে বলছি, আমার বউকে আমি ঠিক আপনাদের যোগ্য জবাব দেওয়া উপযুক্ত করে গড়ে তুলব। ওর ভাই হো হো করে হেসে বলল, মিথিলা, তোর বর রিক্সাওয়ালা হলে কি হবে, অনেক সাজিয়ে সুন্দর করে কথা বলতে পারে,
হয়তো পরীক্ষায় ফেল করেছে বলে বাপ রিক্সা কিনে দিয়েছে। মিথিলা উনার কথার জবাব না দিয়ে আমার হাত ধরে বলল, চলেন, এদের কথাই নয়, কাজের জবাব দেব। আমি হা করে মিথিলার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা যে বড্ড জেদি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিন আমি মিথিলাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। মিথিলা ফাঁকা বাড়ি থেকে আমাকে প্রশ্ন করলো, আপনার মা বাবা কি বেড়াতে গেছে? আমি ভাঙ্গা গলায় বললাম, না, ওরা আমাকে রেখে চলে গেছে, আর কখনো আসবে না, আমি ইতিম। এই সম্পূর্ণ দুনিয়ায় কেউ নেই আমার। মিথিলা মন খারাপ করে বলল, সরি, আমি বুঝতে পারিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি মুচকি হেসে বললাম, আমি দুঃখিত আপনাকে এমন বিপদে ফেলার জন্য। আমি বুঝতেই পারিনি এমনটা হবে। কোন জায়গা থেকে কোথায় নিয়ে এলাম আপনাকে? আপনি কি করবেন বলেন? আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু অন্যরকম হয়ে গেল। আল্লাহ নানানভাবে আমাদের পরীক্ষা নেয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। আমি আমার তকদির মেনে নিয়েছি, আপনিও মেনে নেন। আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। এখন কি করব বা কি বলবো তাই বুঝতে পারছি না। ঘরে কোনো খাবারও নেই। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আপনার কি ক্ষুধা লেগেছে? আসলে বাড়িতে কোনো খাবার নেই। আমি কয়েকদিন রিক্সা চালাতে পারিনি, তাই কিছু কিনতেও পারিনি। মিথিলা ওর ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার হাতে দিয়ে বলল, না, আমার ক্ষুধা লাগেনি, আপনি এগুলো খেয়ে নিন। মা বাড়ি থেকে বের হওয়ার আগে দিয়ে দিয়েছিল। আমার আর ওদের দেওয়ার কিছু মুখে উঠবে না। আমি কোনো কথা না বলে ওর হাত থেকে বক্সটা নিয়ে বললাম, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে ঘুমাবো। মিথিলা আমার কথায় মুচকি হাসলো। তারপর বলল, বিয়েটা নাটক সিনেমার মতো হলেও আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। আপনি খাটে ঘুমাতে পারেন। নিজেরা ঠিক থাকলে এক খাটে ঘুমালে কিছু হবে না। আর নিজেদের যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাড়ি দিলেও সমস্যা হবে। আপনি কিন্তু বড়দের মতো জ্ঞান দেন। মিথিলা মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। এরপর থেকেই আমাদের পথ চলা শুরু। মিথিলা নিয়মিত পড়াশোনা করেছে, আমার বাড়িটাও সামলে রেখেছে। এতটুকু মেয়ে যে এত ভালো রান্না করতে পারে তা মিথিলা কি প্রথম দেখা। সামান্য ডাল ভাতও মিথিলা খুব ভালো রান্না করত। প্রথম দিকে আমরা বন্ধুর মতো থাকলেও কখন যে তা ভালোবাসায় পরিণত হয়েছে নিজেও বুঝতে পারিনি। অতীতের চিন্তা বাদ দিয়ে মিথিলাকে ডেকে বললাম, রেডি হতে। আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি, তা তো দেখাতে হবে। মিথিলা আমার কথা মতো রেডি হয়ে আসলো। ওর সাজ পোশাকে তেমন কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই কালো বোরকা হিজাব পরেছে। আমিও রেডি হয়ে নিলাম, শ্বশুর বাড়ি যাব, একটু না সাজলে হয় নাকি। দুইজনে রেডি হয়ে রওনা দিলাম। যাওয়ার সময় মিথিলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তুমি কি উনাদের মাফ করে দেবে? মিথিলা জবাবে বলল, জানো তো আকাশ, মা বাবার উপর রাগ করে থাকতে হয় না। উনারা সবসময় সন্তানের ভালোই চায়। সেদিন হয়তো চাচা চাচির কথায় দামটা উনাদের কাছে বেশি ছিল, কিন্তু না চাইতেও উনারা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেদিন উনারা আমার বিয়েটা না দিলে আমি তোমার মতো একজন স্বামী পেতাম না। টাকা পয়সার উপজীবন সবসময় থাকে না। ভালো মনের একজন জীবন সঙ্গী পাওয়াই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার অনেক বড় চাকরি করে সরকারি কর্মকর্তা এমন ছেলের সাথে বিয়ে হতে পারতো, কিন্তু তাদের থেকে আমি কি এমন সাপোর্ট পেতাম? হয়তো পেতাম, হয়তো বা পেতাম না। দামি গহনা শাড়ির আড়ালে কষ্ট লুকিয়ে রাখতে আমি পছন্দ করি না আকাশ। আমি যেমনটা পেয়েছি তেমনটাই আলহামদুলিল্লাহ। এতটা সুখ হয়তো অনেকে পায় না। মিথিলার কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে, বিয়ের পর থেকে মিথিলা কখনোই আমাকে নিয়ে আফসোস করেনি, বরং আজীবন গর্ব করে এসেছে। কখনো কখনো ওকে যদি কেউ বলেছে, তোর আরো ভালো বর হতো, তোর আব্বু একজন রিক্সাওয়ালার বউ করে দিল তোরে, মিথিলার উত্তরটা হতো এমন, আসলে কি জানিস, আমার বরের রোজগারটা হালাল। কখনো কারো কষ্টের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিজেকে বড় করতে চায় না। হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করে এমন ছেলেও আমার বর হতে পারতো, তবে আকাশের সাথে থেকে আমি যতটা সুখী, এতটা সুখী হয়তো হতে পারতাম না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে মিথিলাকে নিজের করে পেয়েছি। আল্লাহ মানুষকে কখনো তার সহ্য ক্ষমতার বেশি কষ্ট দেন না, তা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি। মিথিলা আবারও বলে উঠল, আকাশ, তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি।
কারণটাও জানি, কিন্তু জানো তো, অন্যের কথায় কান দিয়ে নিজের সংসারে অশান্তি করতে হয় না। তোমাকে লোকজন অনেক ধরনের কথা বলে, আমি বুঝতে পারি। তার মানে এইটা না যে তাদের কথা ঠিক। সবাই পরিবর্তন হয় না আকাশ। কেউ কেউ আজীবন পাশে থেকে সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেয়। আমি তোমাকে এটা বলছি না যে আমি তোমার সাথেই থাকবো। শুধু আমার কবরে যেদিন মাটি দেবে সেদিন স্বীকার করে নিও, মিথিলা তোমাকে ছেড়ে যায়নি। কোনো সরকারি চাকরি তোমার আর আমার মাঝে ফাটল ধরাতে পারেনি। আমি রাস্তার মাঝে মিথিলাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তোমাকে এসব বলতে বলেছি নাকি আমি? আমাকে ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে, তাই না? মিথিলা কিছু না বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর আস্তে করে বলল, এইটা রাস্তা। আমি কিছু না বলে ওর হাতটা শক্ত করে নিজের হাতের ভিতর মুষ্টিবদ্ধ করে নিলাম। তারপর আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর যখন সকলে মিথিলার বিসিএস পরীক্ষায় পাশ করার কথা জানতে পারলো, তখন কেউ তেমন কোনো কথা বলল না। শুধু শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বলল, আমি সঠিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছিলাম। এইভাবেই আমার মেয়েটাকে দেখে রেখো। শাশুড়ি মা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলেন। তারপর ভাঙা গলায় বললেন, আজ কিন্তু তোরা যেতে পারবি না। মিথিলা প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলো। সব মেয়েই তার মা বাবাকে ভালোবাসে। কিছুটা অভিমান হয়তো এই ভালোবাসার উপর কুয়াশার চাদরের মতো আস্তরণ ফেলতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। আমি মিথিলার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ কিন্তু বিসিএস ক্যাডার, তবে আপনি কলেজের গণ্ডিটাও টপকাতে পারলেন না। অন্যকে হিংসা করলে জীবনে কখনো বড় হওয়া যায় না। তবে আপনাকে ধন্যবাদ। আপনার মিথ্যা সাক্ষ্য না পেলে হয়তো আমি মিথিলার মতো জীবনসাথী পেতাম না। ওর চাচাতো ভাই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আসলে আমরা অন্যকে ছোট করে যে কি আনন্দ পাই বুঝতে পারি না। আশেপাশে তাকিয়ে দেখলাম মিথিলা কোথাও নেই। কতদিন পর নিজের বাড়িতে এসেছে, হয়তো সকলের সাথে দেখা করতে গেছে। যাই, আমিও শ্বশুরবাড়ি ঘুরে দেখি। কখনো তো আসা হয়নি। মিথিলাদের বাড়িটা বেশ সুন্দর। দোতলা বাড়ি, বাড়ির সামনেই রাস্তা, পিছনের দিকে পুকুর, সব মিলিয়ে বেশ সুন্দর। বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, এমন সময় চোখে পড়লো মিথিলা একটা মেয়ের সাথে কথা বলছে। কি বলছে কি জানি, আমি ওদের দিকে একটু এগুতে শুনতে পেলাম। মেয়েটা মিথিলাকে বলছে, হ্যাঁ রে, তোর বর তো শুনেছি রিক্সাওয়ালা। জানিস, আমার বর সরকারি কর্মকর্তা। মাস গেলে মোটা টাকা বেতন পায়। আমাকে কত শাড়ি গহনা উপহার দেয়। মিথিলা মুচকি হেসে বলল, খুব ভালো তো। আচ্ছা, তোর তো স্কুলে শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল। ছোটবেলায় এমনটাই শুনেছি। সেবার নাকি পরীক্ষাও দিয়েছিলি। তো এখন কি করিস? মেয়েটার হাসি মুখটা কালো হয়ে গেল। তারপর মন খারাপ করে বলল, আসলে আমার উনি চান না আমি চাকরি করি, তাই এইসব আর হয়নি। মিথিলা শান্ত গলায় বলল, কিন্তু জানিস, আমার উনি আমাকে নিজের হাড় ভাঙা পরিশ্রম করা টাকায় পরিয়েই এত দূর এনেছে। আমার বই কেনার টাকা জোগাড় করতে দুপুরে খাবারটা পর্যন্ত খায়নি। জানিস তো, সুখটা টাকায় সীমাবদ্ধ থাকে না। সুখ জিনিসটা নিজের ব্যক্তিত্ব দিয়ে খুঁজে নিতে হয়। যদি তুই ডাল ভাত খেয়ে সুখী থাকতে পারিস, তাহলে তুই সুখী। যদি তুই বিরিয়ানি খেয়েও সুখ খুঁজে না পাস, তাহলে তুই অসুখী। আর বললি না, আমার স্বামী রিক্সা চালায়। হ্যাঁ, উনি রিক্সা চালায়। তাতে সমস্যা কিসের? বরং আমি বুকে হাত রেখে বলতে পারি, আমার স্বামীর সব টাকা হালাল। উনার কোনো অবৈধ রোজগার নেই, যা অনেক বড় চাকরিজীবীর স্ত্রীরাও বলতে পারে না। মেয়েটার মুখটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার স্ত্রী আমার পরিচয় নিজে লজ্জা বোধ করে না, বরং অন্যকে বুঝিয়ে দেয় যে তার স্বামীর অপমান সে সহ্য করবে না। মেয়েটা চুপ করে আছে দেখে মিথিলা আবারও বলে উঠল, আমরা সবাই বইয়ের পাতায় একটা লাইন পড়ে এসেছি যে সকল পেশার লোকেরা মানুষ, কোনো কাজই ছোট নয়। কিন্তু এই কথাগুলো যেন বইয়ের পাতায় সীমাবদ্ধ। বাস্তবে কোনো মানুষই হয়তো সব কাজকে সমান চোখে দেখতে পারে না। কথাগুলো বলে মিথিলা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু আমি সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মিথিলার মতো একটা মেয়েকে আমার স্ত্রী রূপে পাঠানোর জন্য। ভবিষ্যতে মিথিলা বদলে যাবে কিনা আমি এখন বলতে পারছি না, তবে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও নেই। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি এতটা সুখে থাকতে পারি। সমাপ্ত।
গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।